বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি দ্বিতীয় পত্রের অষ্টম লেকচার নিয়ে। অর্থাৎ আমরা আলোচনা করছি ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, তারপরে ডিফ্র্যাকশন। ডিফ্র্যাকশনের বেসিক কনসেপশন নিয়ে এর আগের লেকচারে আমি আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ডিফ্র্যাকশনের এক্সাম্পল, যে ডিফ্র্যাকশন কিভাবে গঠিত হয়। তো ডিফ্র্যাকশনের বিভিন্নভাবে গঠিত হতে পারে। সিঙ্গেল স্লিটের মাধ্যমে হতে পারে, ডাবল স্লিটের মাধ্যমে ডিফ্র্যাকশন হতে পারে, অপবর্তন অর্থাৎ অপবর্তন গ্রেটিং বা গ্রেটিং এলিমেন্টের মাধ্যমে অপবর্তন সংগঠিত হতে পারে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে হচ্ছে একক চিরের দরুন অপবর্তন, অর্থাৎ ডিফ্র্যাকশন অ্যাট এ সিঙ্গেল স্লিট। এই আলোচনায় আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, সহিউদ্দিন ডিগ্রি কলেজ। চলো, তো ডিফ্র্যাকশন কাকে বলে এর বেসিক কনসেপশন আমরা জানি যে কোনো প্রতিবন্ধকের ধার ঘেঁষে আলো যাবার সময় যে স্লাইটলি বেঁকে যায়, যেটা সেই বেঁকে কোন দিকে যায়, জ্যামিতিক ছায়া অংশের দিকে যে প্রবেশ করে, প্রতিবন্ধকতার যে ছায়া তৈরি হবে সেই ছায়ার দিকে যে বেঁকে যায়, এটাকে বলা হচ্ছে ডিফ্র্যাকশন অফ লাইট, অর্থাৎ আলোর অপবর্তন। তাহলে এই অপবর্তনের ক্ষেত্রে কেমন হচ্ছে, যে আমরা একটা সিঙ্গেল স্লিট যদি দেখি, এটা একটা সিঙ্গেল স্লিট। তো এই সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে এর প্রস্থ হচ্ছে এইটা, এ প্রস্থ যদি মনে করি আমরা এই স্লিটটার, ঠিক আছে। তাহলে এ প্রস্থের একটা স্লিট, তো এ ইজ অ্যাপ্রক্সিমেটলি কেমন হবে, ল্যামডা এর কাছাকাছি হবে। যদি ল্যামডা এর কাছাকাছি হয় তাহলে এখানে হচ্ছে ডিফ্র্যাকশন ঘটবে। ডিফ্র্যাকশন ঘটে কি হচ্ছে, যে এই অংশটুকু আলো সোজা পথে এসছে, কিন্তু এই আলো দুইটা, এটা যদি আমরা বলি যে সিডি, এই সিডি আলোক রশ্মিটা কিন্তু জ্যামিতিক ছায়া অংশের দিকে ঢুকে গেছে। তাহলে এটাই হলো আলোর ডিফ্র্যাকশন। তাহলে সিঙ্গেল স্লিটের কনসেপশন যেটা, সেই কনসেপশনটা হচ্ছে আমাদের যে এই এ বি একটা স্লিট, এই স্লিটের প্রস্থ হচ্ছে এ এবং এ ইজ রিলেটেড টু ল্যামডা, ল্যামডার কাছাকাছি হতে হবে, তুলনীয় হতে হবে। তাহলে ল্যামডার তুলনীয় সিঙ্গেল স্লিট। আর এইটা হলো আমাদের পর্দা। এই পর্দায় যে তাহলে কি হচ্ছে, এই আলোগুলো সঠিকভাবে সোজা পথে যেয়ে জ্যামিতিক আলোকিত তৈরি করছে। এইটা আলো তৈরি করলো, আলো। তাহলে এই আলোর পাশে এই অংশটুকু যেটা, এটাও ছায়া হওয়ার কথা ছিল, তীব্র ছায়া। এই তীব্র ছায়ার ভিতরে কিছু আলোক রশ্মি ঢুকে যাচ্ছে, যে এই ছায়াগুলিকে কি করছে, অস্পষ্ট ছায়ার সৃষ্টি করছে। এটা হলো ডিফ্র্যাকশন। তাহলে একক চিরের দরুন আলোর অপবর্তনের মেইন ঘটনা কিন্তু এটা। এখন এইটাকে আমরা কি অপবর্তন করতে চাচ্ছি, আমরা চাই এটাকে ফ্রনহফার শ্রেণীর অপবর্তন করতে চাই। তাহলে ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে কি হবে, ফ্রনহফার শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে সোর্স অ্যান্ড স্ক্রিন ইনফাইনাইট ডিস্টেন্স, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে কোনো সোর্স থেকে আলো আমরা একটা উত্তল লেন্সের উপরে আপতিত করি, এবং সোর্সটাকে যদি আমরা উত্তল লেন্সের ফোকাসে রাখি, তাহলে সেই সোর্স থেকে আলো উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। তাহলে এই সমান্তরাল রশ্মিগুচ্ছ, তাহলে কি বুঝবো আমরা, সমান্তরাল রশ্মিগুচ্ছকে আমরা ধরে নেব যে সে অসীম থেকে আসছে। তাহলে এই অসীম থেকে আগত আলোক রশ্মিই হচ্ছে আমাদের ফ্রনহফার শ্রেণীর উৎস। তাহলে এই প্রতিবন্ধক যেটা, প্রতিবন্ধক হচ্ছে একটা স্লিট, এই স্লিটের প্রস্থ হলো এ। তাহলে আমরা একটু ম্যাক্রোস্কোপিক করে দেখেছি, একটা বড় করে অঙ্কন করেছি আমরা। তাহলে এইটা, তাহলে এই এ প্রস্থের একটা চিরের উপরে, অর্থাৎ চিরটা ছিল আমাদের এ বি, এই চিরের মধ্যবিন্দুকে আমরা অঙ্কন করেছি কিউ বিন্দু হিসাবে। তাহলে এই এ বি, এই চিরের উপরে সোর্স থেকে এসে আলোক রশ্মিটা আপতিত হলো। এখন এর বিভিন্ন আলোক রশ্মি বিভিন্ন দিকে গমন করবে, কিন্তু এর মাঝের যে অংশগুলো সেইটা হচ্ছে স্ট্রেট যে কি করবে, আলোকিত অংশের তৈরি করবে, যেটা আমাদের এই জায়গাটুকুই দেখলাম আমরা। তাহলে এই অংশের মধ্যে কি হচ্ছে, সমান্তরাল আলোক রশ্মি এইভাবে গেল, এই সমান্তরাল রশ্মিগুচ্ছ তৈরি করলো কি, ডিফ্র্যাকশনের ফলে এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, কিছু আলোক রশ্মি আছে সোজা যাবে। তাহলে সোজা যে আলোক রশ্মিগুলো গেল, এই যে এই রশ্মিগুলো,
এই রশ্মিগুলো যে আমরা একটা উত্তল লেন্সের উপরে আপতিত করলাম, যদি এটা উত্তল লেন্সের উপরে আপতিত করি এবং সেই লেন্সের ফোকাসে যদি আমরা একটা স্ক্রিন বা পর্দা স্থাপন করি, তাহলে কি হবে? এই রশ্মিগুলো সব মিলিত হয়ে ও বিন্দুতে পৌঁছাবে। এখন এই ও বিন্দুতে পৌঁছানোর ফলে কি হবে? যে এ থেকে আলোক রশ্মি ওতে গেল, আমরা জাস্ট দুইটা রশ্মি যদি বিবেচনা করি এ এবং বি, তাহলে এ থেকে আলোক রশ্মি বিতে ওতে পৌঁছালো, বি থেকে আলোক রশ্মি ওতে পৌঁছালো। তাহলে এ এবং বি থেকে আলোক রশ্মি ওতে পৌঁছানোর ফলে এই দুইটা রশ্মির অতিক্রান্ত দূরত্ব সমান, এই দুইটা রশ্মির অতিক্রান্ত দূরত্ব সমান। যদি এই দুইটা রশ্মির অতিক্রান্ত দূরত্ব সমান হয়, তাহলে এই দুইটার পথ পার্থক্য কত থাকবে? 0। পথ পার্থক্য 0। তাহলে এখন যদি আমরা বলি যে এ ও সমান বিও, এ ও সমান বিও, তাহলে এ ও এবং বিও এই দুইটা রশ্মি যে ও বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এই মিলিত রশ্মি দুইটা যদি অতিক্রান্ত দূরত্ব সমান হয়, তাহলে এ ও মাইনাস বিও ইজ ইকুয়াল টু, এটাই তো আমাদের ডেল এক্স, পথ পার্থক্য। পথ পার্থক্য এটাই ডেল এক্স, এটাই পথ পার্থক্য। কিন্তু এক্ষেত্রে ডেল এক্স ইজ ইকুয়াল টু 0। যদি ডেল এক্স ইজ ইকুয়াল টু 0 হয়, কোনো পথ পার্থক্য যদি না থাকে, তাহলে দশা কী হবে? সমদশা হবে। কোনো পথ পার্থক্যই যদি তৈরি না হয়, তাহলে দশা পার্থক্য থাকবে না। তাহলে দশা পার্থক্য কত হবে? দশা পার্থক্যও 0 হবে। তাহলে দশা পার্থক্যও যদি 0 হয়, তাহলে এইখানে ও বিন্দুতে আলো দুইটা কী হয়েছে? সমদশায় পতিত হয়েছে। তাহলে সমদশায় যদি পতিত হয়, তাহলে আমরা ইন্টারফারেন্স অনুযায়ী যেটা জানি যে কোনো বিন্দুতে দুইটা ভিন্ন দিক থেকে আলোক রশ্মি এসে যদি সমদশায় মিলিত হয়, তাহলে সেখানে কী হবে? একটা উজ্জ্বল ডোরার সৃষ্টি হবে, একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। তাহলে এইখানে ও বিন্দুতে যেটা তৈরি হয়েছে, এটা হলো আমাদের সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট, এটা সেন্ট্রাল ব্রাইট। তাহলে ও বিন্দুতে যেটা তৈরি হয়েছে, এটা হলো আমাদের কি? সেন্ট্রাল ব্রাইট। ডিফ্রাকশনের ক্ষেত্রে যেটা হয়, সেন্ট্রাল ব্রাইটটা থাকে সব থেকে উজ্জ্বল, এর ইন্টেন্সিটি থাকে হাই, এই যে এইটা। এবং আমরা কি করেছি? অনেকগুলো রশ্মিকে আমরা উত্তল লেন্সের মাধ্যমে এক জায়গায় করে মিলিত করেছি, ঠিক আছে? সেন্ট্রালাইজড করেছি আমরা, ঠিক আছে? তাহলে এই সেন্ট্রালাইজড রশ্মিগুলো সমদশায় মিলিত হয়েছে। তাহলে সমদশায় যদি মিলিত হয়, তাহলে ও হবে কি? আমাদের সেন্ট্রাল ব্রাইট। তাহলে ও বিন্দুতে হবে আমাদের সেন্ট্রাল ব্রাইট, ব্রাইট বা সেন্ট্রাল ম্যাক্সিমাও বলে এটাকে, কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম। তাহলে কেন্দ্রীয় কখনো অবম হতে পারে না, কেন্দ্রীয় চরমই হবে। কারণ কেন্দ্রে সব সময় সমদশা সম্পন্ন আলোক রশ্মিগুলো সমান দূরত্ব অতিক্রম করে একই সময়ে মিলিত হচ্ছে। তাহলে একই সময়ে যদি মিলিত হয়, তাহলে এইখানে ডিফ্র্যাকশনের ফলে ও বিন্দুতে যে আলোক রশ্মিটা পেয়েছি আমরা, সেটা কি হবে? একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করবে, একটা উজ্জ্বল ডোরা তৈরি করবে, একটা উজ্জ্বল অংশ তৈরি করবে। এই উজ্জ্বল তৈরিকৃত উজ্জ্বল অংশটাকে আমরা বলছি সেন্ট্রাল ম্যাক্সিমা, অর্থাৎ কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম। এখন এই কেন্দ্রীয় চরম তো শুধুমাত্র যে সমস্ত ভালো রশ্মিগুলো গিয়ে তৈরি করলো, অর্থাৎ যাদের ডিফ্র্যাকশন হয়নি, যাদের ডিফ্র্যাকশন হয়নি তারা হচ্ছে এই রশ্মিগুলো এক জায়গায় মিলিত হলো। এটা তো খুব ভদ্রলোক রশ্মিগুলো। কিন্তু যাদের ডিফ্র্যাকশন হয়েছে, তারা তো এই জায়গায় এই 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 কটা যে মিলিত হলো এইভাবে, কিন্তু এইখান থেকে তো এদিকে ডিফ্র্যাকশন হয়েছে আলোক রশ্মিগুলো। তাহলে এই ডিফ্র্যাক্টেড রশ্মিগুলোর কি ঘটছে সেইগুলো আমরা এখন দেখব। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হলো তাদের দ্বারাই যারা হচ্ছে ডিফ্র্যাকশন হলো না, যারা নন ডিফ্র্যাক্টেড রেজ, এগুলো সেই নন ডিফ্র্যাক্টেড রেগুলো হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমাতে যে মিলিত হলো, একটা সুশীল সমাজ তৈরি করলো, তাই না? তাহলে এই সুশীল সমাজ বাদে যারা হচ্ছে ডিফ্র্যাকশন ঘটলো, প্রতিবন্ধকতায় এসে স্রোতে গা ভাসিয়ে দিয়ে দিক পরিবর্তন করে ফেললো,
তাদের কি হবে? তাহলে এটা ফিগার 1-এ যদি আমরা দেখলাম, এটা ফিগার 1, তাহলে ফিগার 2-তে এসে কি দেখছি আমরা? ফিগার 2-তে এসে দেখছি আমরা ঠিক সেম জিনিসটাকেই আমরা শুধুমাত্র ডিফ্র্যাকশন রশ্মিগুলোকে আলাদা করেছি। ডিফ্র্যাকশনটাকে এক জায়গায় রেখে আমরা সেন্ট্রাল ম্যাক্সিমাটা দেখালাম, যাদের পথ পার্থক্য নেই, যাদের দশা পার্থক্য নেই, যারা সমদশায় সমদূরত্ব অতিক্রম করে উজ্জ্বল অংশের সৃষ্টি করেছে। এখন যারা ডিফ্র্যাকশন হয়ে গেল, যারা সেই ডিফ্র্যাক্টেড রে যেগুলো, সেই রেগুলো হচ্ছে কোনগুলো? প্রান্তের রশ্মিগুলো। তাহলে এই প্রান্তের রশ্মিগুলো যখন ডিফ্র্যাকশন হলো, তাহলে এ বিন্দুর রশ্মিটাও ডিফ্র্যাকশন হবে একটা, বি বিন্দুরও একটা ডিফ্র্যাকশন হবে। তো ডিফ্র্যাকশন হয়ে যেমন এদিকে আসতে পারে, ডিফ্র্যাকশন হয়ে এদিকেও যেতে পারে, ঠিক আছে? তাহলে সেই ডিফ্র্যাক্টেড রশ্মিগুলো হচ্ছে এক জায়গায় এসে আমাদের এই উত্তল লেন্সের উপরে আপতিত করলাম। এখন উত্তল লেন্সের উপরে আপতিত যদি করি আমরা, তাহলে এখানে বিভিন্ন রকম রশ্মি থাকে, কিন্তু সেই রশ্মিগুলোর ডিফ্র্যাকশনও তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। তাহলে এইটার সাথে এইটা সমান্তরাল, তাহলে এইগুলোকে দুইটা ভাগে বিভক্ত করে দেওয়া হয়। দুইটা ভাগে বিভক্ত যদি করি আমরা, তাহলে তার মধ্যবিন্দু কত থাকে? কিউ। এই কিউ বিন্দু থেকে নিচের একটা অংশ, কিউ বিন্দু থেকে উপরের একটা অংশ। তাহলে এরা কিন্তু প্রত্যেকটা রশ্মির সাথে সমদূরবর্তী থাকে। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে এরা এই লেন্স দ্বারা মিলিত হয়ে ও বিন্দুতে যেয়ে মিলিত হলো। এখন এই পি বিন্দুতে যে রশ্মিগুলো মিলিত হলো, তাদের উজ্জ্বল বা অন্ধকার দুইটা হওয়ারই সম্ভাবনা আছে। এরা উজ্জ্বলও হতে পারে, এরা অনুজ্জ্বলও হতে পারে। যদি উজ্জ্বল হয়, তাহলে এদের পথ পার্থক্য কী হবে? ল্যামডা বা এর সমান হবে, ল্যামডা হবে। তাহলে ল্যামডা হলে 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা, 5 ল্যামডা, এরকম হতে পারে, ঠিক আছে? তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা হতে পারে। তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু যদি ল্যামডা হয়, তাহলে আমরা কি বুঝবো? যে এখানে উজ্জ্বল অংশের সৃষ্টি হবে। আর ডেল এক্স ইজ ইকুয়াল টু যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয়, ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে সেই জায়গাটায় হচ্ছে কি হবে? অনুজ্জ্বল বা অন্ধকার অংশের সৃষ্টি হবে, অর্থাৎ 2n+1। কিন্তু এই ক্ষেত্রে ব্যাখ্যা করতে গেলে যেটা পাওয়া যায়, দেখি আমরা অন্ধকার অংশের শেষে ক্যালকুলেটিভ মান যেটা আসে, অন্ধকারটা আসে হলো n ল্যামডা, ঠিক আছে? কিন্তু শর্ত n ল্যামডাই হচ্ছে ধনাত্মক, কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পাই, সেটা হচ্ছে n ল্যামডাটা হয়ে যায় ঋণাত্মকের ক্ষেত্রে। কিভাবে? চলো দেখি। তাহলে পি বিন্দুতে যদি আমরা দেখি, পি বিন্দুর ক্ষেত্রে, পি বিন্দুর জন্য এই ডেল এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত হবে? ডেল এক্স ইজ ইকুয়াল টু এই বিপি মাইনাস এপি। আমরা ধরে নিলাম যে এই রশ্মিগুলো এখানে সামান্য দিক পরিবর্তন করেছে, কিন্তু আমরা ধরে নিলাম এই রশ্মিগুলো পরস্পর সমান্তরাল এবং এদের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এদের অতিক্রান্ত দূরত্ব পি বিন্দুতে যে মিলিত হলো, এবং এই বক্র অংশটুকুকে আমরা নেগলেক্ট করছি। তাহলে সেই ক্ষেত্রে এপি এবং বিপি রশ্মিদ্বয় যদি পি বিন্দুতে মিলিত হয়, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য হচ্ছে ডেল এক্স। তাহলে এই ডেল এক্স আমরা এ বিন্দু থেকে যদি বিপির উপরে এসি লম্ব আঁকি, তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ডেল এক্স। তাহলে ডেল এক্স সমান বিপি মাইনাস এপি, বিপি মাইনাস এপি। আবার যদি কিউ বিন্দুর সাপেক্ষে দেখি, তাহলে আমাদের কিউ এন ইজ ইকুয়াল টু তাহলে এটাও কিন্তু আমাদের দশা পার্থক্য ডেল এক্স। কোন রশ্মির জন্য? কিউপি এবং এপি রশ্মির জন্য, কিউপি এবং এপি রশ্মির জন্য। তাহলে এই এ কিউ এন বা এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা দেখি সাইন থিটা নেই, তাহলে সাইন থিটা সমান কত হবে? এ কিউ এন বা কিউ বি সি এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে এইটুকুর ক্ষেত্রে তাহলে কি হচ্ছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই
ভূমি লম্ব বাই অতিভুজ। তাহলে এইটা আমাদের 90 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে যদি হয় তাহলে লম্ব হচ্ছে আমাদের কিউএন ডিভাইডেড বাই এ কিউ। তাহলে কিউএন সমান কত? ডেল এক্স। আর হ্যাঁ, কিউএন সমান আমাদের এইটার ক্ষেত্রে তাহলে কি, এটার অর্ধেক দূরত্ব। তাহলে কিউএন ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? কিউএন ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই এ কিউ। তাহলে এই ডেল এক্স সমান কত? তাহলে টোটাল এইটা যদি আমাদের ল্যামডা হয় তাহলে এইটুকু আমাদের ল্যামডা বাই 2। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু শর্ত যেটা দাঁড়াচ্ছে ডেল এক্স সমান ল্যামডা বাই 2, কিন্তু এ কিউ সমান কত? এ কিউ সমান এ বাই 2, এ বাই 2। তাহলে ল্যামডা বাই এ বা এ সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা। তাহলে এইটাকে কি করছি আমরা? দুইটা ভাগে বিভক্ত করছি আমরা, কিন্তু দুইটা ভাগে বিভক্ত করে নিয়ে আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ সাইন থিটা সমান এন ল্যামডা, এ সাইন থিটা সমান এন ল্যামডা, এই সরি ল্যামডা, এ সাইন থিটা সমান ল্যামডা। তাহলে এইটা প্রথম অন্ধকার বিন্দুর জন্য তৈরি হচ্ছে, প্রথম অন্ধকার বিন্দুর জন্য আমরা এইটা পাচ্ছি। অ্যাকচুয়ালি উভয় পাশে কিন্তু ল্যামডা বাই 2 ব্যবহার করেছি আমরা, ডেল এক্সের মান ল্যামডা বাই 2ই নিয়েছি আমরা, ডেল এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 2। তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু যদি ল্যামডা বাই 2 নিই আমরা, দশা পার্থক্যের অর্ধেক নিই, তাহলে এটা হচ্ছে কি অন্ধকারের শর্ত, অন্ধকারের শর্ত। তাহলে এখন যেটা করছি পি বিন্দুর জন্য আমরা যেটা পাচ্ছি এটা হলো কি অন্ধকার। তাহলে প্রথম অন্ধকার বিন্দু, প্রথম অন্ধকার বিন্দু। এখন এইটাকে যদি আমরা এন অংশে বিভাজন করি, এটা দুইটা অংশে বিভাজন করে এটা পেলাম। তাহলে এন অংশে বিভাজনের ফলে তাহলে কি হবে? এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন ইজ ইকুয়াল টু যদি সেন্ট্রালটাকে না ধরি তাহলে 1 2 3 এরকম মান পাবো আমরা। আর এন ইজ ইকুয়াল টু 0 করলে কোনটা হবে? সেন্ট্রালটা হচ্ছে। তাহলে এন ইজ ইকুয়াল টু 1 2 3 এরকম যদি নিই আমরা তাহলে এটা, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। তাহলে এটাই হলো আমাদের অন্ধকার অংশের বা অন্ধকার ফ্রিঞ্জের জন্য, ডার্ক ফ্রিঞ্জের জন্য এটাই আমাদের হচ্ছে এখানকার রাশিমালা। তাহলে কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে উভয় পাশেই আমাদের কি হবে? উভয় পাশেই অন্ধকার প্রথম দ্বিতীয় এইগুলো পাবো আমরা। এইটাকে এখন যদি আমরা ঠিক এরকম একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে সঠিক জিনিসটা বোঝা যাবে। এই তাহলে এইটা হলো আমাদের সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ব্রাইট। তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে এই পাশে আমাদের কত হচ্ছে? তাহলে এন এর মান 1 ল্যামডা বাই 2, এদিকে ল্যামডা বাই এ, এটার কত? তাহলে মাইনাস ল্যামডা বাই এ, পার্থক্য কত? তাহলে এটা কত হবে? এটা হবে তাহলে 2 ল্যামডা বাই এ, এটা মাইনাস 2 ল্যামডা বাই এ এটা। তাহলে এখানে যদি যে অন্ধকারটা তৈরি হবে 3 ল্যামডা বাই এ, তাহলে এটার যেটা অন্ধকার তৈরি হবে মাইনাস 3 ল্যামডা বাই এ। এইটার কারণে হচ্ছে আমরা এই যে ল্যামডা বাই 2 যেটা দেখছিলাম আমরা আসলে সেইটারই পার্থক্যটা পাচ্ছি। আসলে এইটা হচ্ছে আমাদের কি, এই দুইটা হলো আমাদের ফার্স্ট ডার্ক পয়েন্ট, ফার্স্ট ডার্ক। তাহলে এই দুইটা কি হবে? এই দুইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডার্ক। এই দুইটা কি হবে? এই দুইটা হলো আমাদের থার্ড ডার্ক, এরকম। তাহলে এই ডার্কগুলো পেলাম আমরা। তাহলে প্রত্যেকটা ডার্ক পয়েন্টের জন্য আমাদের কৌণিক ব্যবধান হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এন ল্যামডা বাই এ, সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ। এখন এই দুই বিন্দুর মাঝে প্রত্যেকটা এই দুই অন্ধকারের মাঝে এইটা তাহলে কি আমাদের ব্রাইট।
তাহলে এটা যদি সেন্ট্রাল ব্রাইট হয় তাহলে এটা ফার্স্ট ব্রাইট, তাহলে এটা কি হবে, এটা সেকেন্ড ব্রাইট, এটা হবে কি ফার্স্ট ব্রাইট, এটা হবে কি তাহলে সেকেন্ড ব্রাইট। এই তাহলে এইভাবে ফার্স্ট ব্রাইট সেকেন্ড ব্রাইট পাবো আমরা। তাহলে এই দুইটার মাঝে তাহলে আমাদের একটা করে ব্রাইট থাকবে। তাহলে সেই ব্রাইটটার আমাদের সমীকরণ কত হবে, এটা মুছে দিই। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে এ সাইন থিটা ইজ ইকুয়াল টু তাহলে কত হবে 2n + 1 × λ/2 এটা। তাহলে দুইটা জোড়ের মাঝে তো একটা বিজোড়ই থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সমীকরণটা আমরা ফুলফিল করব। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n + 1 × λ/2a, এইটা হলো ব্রাইট ফ্রিঞ্জের জন্য আমাদের শর্ত। এটা ইন্টারফারেন্সের জন্য যেটা পেয়েছিলাম আমরা তার জন্য বিপরীত, কিন্তু এটা হলো ফর ব্রাইট nth ব্রাইট, n = 1 2 3, আর সাইন থিটা ইজ ইকুয়াল টু n λ/a, এইটা হলো আমাদের ফর nth ডার্ক, যেখানে n = 1 2 3, ঠিক আছে, n = 1 2 3। তাহলে এই অবস্থায় আমরা হচ্ছে ডার্ক আর ব্রাইট পেলাম। এখন যদি আমরা পার্টিকুলার লোকেশনগুলো দেখতে চাই, পার্টিকুলার লোকেশনগুলো যদি একটা একটা করে দেখতে চাই, যেটা আমরা ইন্টারফারেন্সের বেলায় দেখেছিলাম, সেইভাবে যদি দেখি, তাহলে প্রথম অন্ধকার বিন্দু, তাহলে প্রথম অন্ধকার বিন্দু তার মানে কি n = 1, সূত্রটা কি ছিল আমাদের, সাইন থিটা ইজ ইকুয়াল টু n λ/a। তাহলে প্রথম যদি হয় তাহলে n = 1, তাহলে n = 1 যদি হয় তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে আমাদের, সাইন থিটা ইজ ইকুয়াল টু λ/a। তাহলে কোণের মান যদি খুব ছোট হয় তাহলে সাইন থিটা সমান থিটা লিখতে পারি আমরা, তাহলে থিটা 1 ইজ ইকুয়াল টু λ/a, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। যেহেতু এখানে থিটার মান খুব নগণ্য থাকে, থিটার মান খুব কম থাকে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু λ/a, সাইন থিটা ইজ ইকুয়াল টু λ/a। এখন এই অবস্থায় এই কিউ ও পি ত্রিভুজে, কিউ ও পি ত্রিভুজে, এই ত্রিভুজে তাহলে এইটাকে যদি আমরা পর্দার দূরত্ব বলি ডি, পর্দার দূরত্ব, তাহলে সেই ক্ষেত্রে ট্যান থিটা সমান কি লিখতে পারি আমরা, ট্যান থিটা সমান ওপি ডিভাইডেড বাই ও কিউ। এখন ওপি সমান কি, ওপি সমান হচ্ছে ফার্স্ট ডার্ক পয়েন্টের ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে এইটাকে যদি আমরা ফার্স্ট ডার্ক পয়েন্ট বলি y1d বলি, ডিস্টেন্স অফ ফার্স্ট ডার্ক পয়েন্ট ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা, আর ও কিউ সমান কত, ও কিউ সমান হলো ডি। তাহলে ট্যান থিটা সমান কত লিখতে পারবো আমরা, ট্যান থিটা সমান y1d ডিভাইডেড বাই ডি। কিন্তু থিটা ইজ ভেরি ভেরি লেস দেন ট্যান থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু সাইন থিটা, এটা লেখা যায়। যদি থিটার মান খুব কম হয়, এসব ক্ষেত্রে আমরা থিটার মান যেটা পেয়েছি, থিটার মান খুব নেগলিজেবল মান, খুব সামান্য মান, তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা সমান ট্যান থিটা আমরা লিখতে পারি। তাহলে এখন এইটা আর এইটা কি সমান হবে, অতএব y1d ডিভাইডেড বাই d
ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ, y1d ফার্স্ট ডার্ক পয়েন্ট ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা ইজ ইকুয়াল টু ল্যামডা ডি বাই এ। এই একটা সমীকরণ পেলাম আমরা। তাহলে এটার জন্য যদি আমরা এটাকে 1 নম্বরও বলি, তাহলে 1 নম্বর সমীকরণ এইটা। তাহলে এটাই হলো আমাদের ফার্স্ট ডার্ক পয়েন্টের ডিস্টেন্স। সেকেন্ড ডার্ক পয়েন্টের জন্য কি হবে, 2 ল্যামডা বাই এ। 2 ল্যামডা বাই এ যদি হয় তাহলে সেকেন্ডের জন্য কি হবে, দ্বিতীয়র জন্য y2d ইজ ইকুয়াল টু তাহলে 2 ল্যামডা ডি বাই এ, 2 ল্যামডা ডি বাই এ। অতএব সেকেন্ডের জন্য n তমর জন্য কি হবে, পরে n তম অন্ধকার বিন্দুর জন্য তাহলে y(n)d ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ। ব্যাস, এই হলো আমাদের n তম অন্ধকার বিন্দুর জন্য দূরত্বের মান, y(n)d ইজ ইকুয়াল টু n ল্যামডা ডি বাই এ। কোথায় থেকে, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে, অর্থাৎ ও বিন্দু থেকে এই দূরত্ব n তম দূরত্বটা। ঠিক আছে, এটা হলো আমাদের n তম দূরত্বের মান। ঠিক একইভাবে এখান থেকে আমরা কৌণিক মানগুলোও বের করতে পারি এই সূত্রের মাধ্যমে। তাহলে θ1 ইজ ইকুয়াল টু ল্যামডা, তাহলে θn ইজ ইকুয়াল টু কত হবে, n ল্যামডা বাই এ। এই ঠিক আছে, তাহলে এখন উভয় পাশের যদি দেখাতে বলে তাহলে এই কোণ বের করে 2 দিয়ে গুণ করে দিতে হবে তখন আমাদের। ঠিক আছে, তাহলে প্রথম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে কি হবে, প্রথম উজ্জ্বল ডোরা দূরত্ব ফ্রম সিবি সেন্ট্রাল ব্রাইট, তাহলে সেন্ট্রাল ব্রাইট থেকে, তাহলে এর ইকুয়েশন কি ছিল, সাইন থিটা ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 বাই 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই এ। তাহলে 2n প্লাস n ইজ ইকুয়াল টু কত, 1, তাহলে 3 ল্যামডা ডি, 3 ল্যামডা বাই এ, 3 ল্যামডা বাই এ। সাইন থিটা ইজ ইকুয়াল টু 3 ল্যামডা বাই ল্যামডা বাই 2, তাহলে 2a, হ্যাঁ 3 ল্যামডা ইন্টু 2a। তাহলে সেই ক্ষেত্রে আমাদের থিটার মানটা কত দাঁড়াবে, থিটা ইজ ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2a। এটা তাহলে n তমর জন্য কত হবে, 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2a এটা। তাহলে এই অবস্থায় ট্যান থিটা ইজ ইকুয়াল টু, তো সেই একই মান, ট্যান থিটা ইজ ইকুয়াল টু y(b) ফার্স্ট ব্রাইট ডিভাইডেড বাই ডি। অতএব যে শর্তে এটাকে পেলাম ঠিক একই শর্তে y1b ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়াল টু 3 ল্যামডা বাই 2a, বা y1b ইজ ইকুয়াল টু 3 ল্যামডা ডি বাই 2a। ফার্স্ট ব্রাইট পয়েন্ট ডিস্টেন্স ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে দ্বিতীয়টার জন্য কত হবে, দ্বিতীয়টার জন্য y2b, তাহলে 2n প্লাস 1 তার মানে 5 ল্যামডা ডি বাই 2a। n তমর জন্য কত হবে, nth ব্রাইটের ডিস্টেন্স ynb ইজ ইকুয়াল টু 2n প্লাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই 2a। তাহলে এটাই হচ্ছে আমাদের n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কোথায় থেকে, কেন্দ্রীয় চরম থেকে, কেন্দ্রীয় চরম থেকে। তাহলে এখান থেকে ওই ইন্টারফারেন্সের মতো আমরা ব্রাইট ফ্রিঞ্জ ডার্ক ফ্রিঞ্জের উইডথ তো বের করতে পারি, যেহেতু প্রত্যেকটা ফ্রিঞ্জের লোকেশন আমরা ক্যালকুলেট করে ফেললাম। প্রত্যেকটা ফ্রিঞ্জ অর্থাৎ ডার্ক ব্রাইট প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা পয়েন্ট ডার্ক এবং ব্রাইট, তাহলে আমরা বলতে পারি প্রত্যেকটা ফ্রিঞ্জের লোকেশন যেহেতু আমরা লোকেট করতে পেরেছি, তাহলে এখন এদের যে কোনোটার দূরত্ব বের করা, উইডথ বের করা সমস্যা নেই আর কোনো। তাহলে আশা করা যায় এই সমীকরণগুলো কাজে লাগিয়ে এর নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা নিউমেরিক্যাল যে সলিউশনগুলো থাকবে সেগুলো আমরা
করতে পারবো বলে আমি মনে করি। তো এগুলো তোমরা করো। এর পরের লেকচারে ডিফ্র্যাকশন গ্রেটিং বা গ্রেটিংয়ের সাহায্যে অপবর্তন নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনাই। আল্লাহ হাফেজ।